রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প। সকালে সবজির বাজারে গিয়েছিলাম। টমেটোর দাম শুনে অবাক হলাম। ছেলে আমার পাশে এসে দরদাম শুরু করল। বিক্রেতা বলল, দাদা, বউয়ের জন্য এত চিন্তা কেন? আমিও তো স্ত্রীর জন্য কিনি। ছেলে হাসতে হাসতে বলল, আরে হ্যাঁ, বউয়ের জন্যই তো। আমি ইশারায় তাকে থামাতে চেষ্টা করলাম। বাজার থেকে ফিরে আমি জিজ্ঞেস করলাম, বিক্রেতা ভুল বললেও তুমি কেন সাথে দিলে? সে সবজির ব্যাগ রান্নাঘরে নিয়ে গিয়ে বলল, মা, আমি মিথ্যা বলিনি। তুমি তো সত্যিই আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ গো। আমি সবজি সাজাতে লাগলাম। এই টমেটো, আলু, পেঁয়াজ সব তোমার জন্যই কিনেছি। কারণ তুমিই আমার সংসার। কি তার কথা শুনে আমার হাত থেমে গেল। আমি তোমাকে ভালোবাসি, একজন স্বামী যেমন তার স্ত্রীকে ভালোবাসে। বাজার থেকে কেনা সবজির গন্ধ রান্নাঘরে ছড়িয়েছিল। এই বাজারের মতোই আমার হৃদয়ে তোমার জন্য হাজারো ভালোবাসার সম্পদ। বিয়ে করো আমাকে গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রুদ্র দাস, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর শিল্পা। অভিজিৎ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। শিল্পা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজ থেকে ৬ মাস আগের কথা। আমি রান্নাঘরে নাস্তা তৈরি করছিলাম যখন অভিজিৎ আমার কাছে এলো। তার হাতে একটা অদ্ভুত ধাতব বক্স। বক্সটা দেখতে অনেকটা প্রাচীন কোনো রত্নের বাক্সের মতো, কিন্তু উপরে অজানা চিহ্ন খোদাই করা। মা, আজ সকালে বাগানে এটা পেলাম। মাটির নিচে গোপন করা ছিল, অভিজিৎ বলল। আমি কৌতূহলী হয়ে বক্সটা নিলাম। বক্সটা অসম্ভব ভারী। হঠাৎ আমার মনে পড়ল, আমার দাদু এই বাড়িতে থাকতেন। তিনি প্রত্নতত্ত্ববিদ ছিলেন। হয়তো এটা তারই কোনো আবিষ্কার। বক্সের উপরের চিহ্নগুলো দেখতে অনেকটা মিশরীয় হায়ারোগ্লিফিকের মতো। কিন্তু কিছু চিহ্ন ছিল একেবারে অপরিচিত। আমি বক্সটা খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো কবজা বা তালা নেই। মা, দেখো, এখানে একটা বোতাম আছে। অভিজিৎ একটা ছোট্ট বোতামের দিকে আঙুল নির্দেশ করল। আমি বোতামটা টিপলাম। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। রান্নাঘরের দেওয়ালে একটা গোপন দরজা খুলে গেল। দরজার ভেতর থেকে নীল আলো বের হচ্ছে। এটা কি? আমি অবাক হয়ে বললাম। অভিজিৎ আমার হাত ধরে বলল, মা, চলো দেখি ভেতরে কি আছে গু। আমরা গোপন দরজা দিয়ে প্রবেশ করলাম। ভেতরে একটা লম্বা সুড়ঙ্গ। সুড়ঙ্গের দেওয়ালে প্রাচীন চিত্র আঁকা। চিত্রগুলো দেখে মনে হচ্ছে কোনো সভ্যতার ইতিহাস। আমরা প্রায় ১০ মিনিট হাঁটার পর একটা বিশাল হোলঘরে পৌঁছলাম। হোলঘরের মাঝখানে একটা স্ফটিকের টেবিল। টেবিলের উপর একটা পুরাতন বই। আমি বইটা খুললাম। পাতাগুলো সোনার পাতে লেখা। ভাষাটা সংস্কৃত। আমি সংস্কৃত জানি কারণ দাদুর কাছে শিখেছিলাম। বইয়ে লেখা ছিল যে এই বই পড়বে সে সময় ভ্রমণের ক্ষমতা পাবে গি। মা, এটা কি সত্যি? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি হাসলাম। অভি, এগুলো কল্পকাহিনী। বাস্তবে সময় ভ্রমণ সম্ভব নয়। কিন্তু কৌতূহল থেকে আমি বইয়ের মন্ত্র পড়া শুরু করলাম। হঠাৎ আমাদের চারপাশে ঝিকঝিক করে আলো জ্বলতে লাগল। পরক্ষণেই অভি আর আমি একটা ভিন্ন জায়গায় দাঁড়িয়ে। আমরা দেখলাম আমাদের সামনে একটা প্রাচীন রাজপ্রাসাদ। চারদিকে হাতি, ঘোড়া আর সৈনিকেরা। আমি বুঝলাম আমরা অতীতে চলে এসেছি। একজন রক্ষী আমাদের দিকে এগিয়ে এলো। আপনারা কারা? এই পোশাকে কেন? আমি তাড়াতাড়ি বললাম, আমরা দূর দেশ থেকে এসেছি। রাজার সাথে দেখা করতে চাই। রক্ষী আমাদের রাজসভায় নিয়ে গেল। রাজা সিংহাসনে বসে আছেন। তার চেহারা অনেকটা আমার দাদুর মতো। আপনারা কি চান? রাজা জিজ্ঞেস করলেন। আমি সাহস করে বললাম, মহারাজ, আমি আপনার ভবিষ্যৎ প্রজন্মের একজন। আমি জানি আগামীকাল আপনার রাজ্যে আক্রমণ হবে গু। রাজা অবাক হয়ে বললেন, এটা কি করে জানলেন? আমি ইতিহাসের জ্ঞান ব্যবহার করে বললাম, উত্তর দিক থেকে ৫,০০০ সৈনিকের একটা বাহিনী আসছে। তারা সূর্যোদয়ের সাথে সাথে আক্রমণ করবে গি। রাজা আমার কথা বিশ্বাস করে তার সেনাবাহিনীকে প্রস্তুত করলেন। পরদিন সত্যি সত্যি আক্রমণ হল। কিন্তু প্রস্তুতি থাকার কারণে রাজা জিতে গেলেন। রাজা খুশি হয়ে আমাদের অনেক স্বর্ণমুদ্রা দিলেন।
আপনি আমার রাজ্য রক্ষা করেছেন। আপনার কোনো ইচ্ছা আছে? আমি বললাম, মহারাজ, আমি আমার সময়ে ফিরে যেতে চাই। রাজা আমাদের একজন পণ্ডিতের কাছে নিয়ে গেলেন। পণ্ডিত একটা বিশেষ মন্ত্র পড়লেন। আবার ঝিকঝিক আলো জ্বলল। আমরা আমাদের বাড়িতে ফিরে এলাম। কিন্তু এখানে একটা সমস্যা হল। আমরা যখন ফিরলাম দেখলাম আমাদের বাড়িতে আরেকটা মিতালি আর অভিজিৎ আছে। মানে আমাদের ডুপ্লিকেট। এটা কি হলো? অভি চিৎকার করে বলল। আমি বুঝলাম যে সময় ভ্রমণের কারণে একটা প্যারাডক্স তৈরি হয়েছে। আমাদের দুটো সংস্করণ একই সময়ে বিদ্যমান। হঠাৎ সেই ধাতব বক্সটা আবার চকচক করতে লাগল। এবার বক্স থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল। তোমরা সময়ের নিয়ম ভেঙেছ। এখন তোমাদের একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আকাশ থেকে একটা রহস্যময় শক্তি নেমে এলো। সেই শক্তি আমাদের পরিবারের সবাইকে ভিন্ন ভিন্ন সময়কালে ছড়িয়ে দিল। আমি নিজেকে মধ্যযুগে দেখতে পেলাম। অভিজিৎ চলে গেল ভবিষ্যতে। রুদ্র গেল প্রাচীন গ্রিসে। শিল্পা পৌঁছে গেল প্রাচীন চীনে। এখন আমাদের সবাইকে আলাদা আলাদা অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে যেতে হবে এবং একসাথে ফিরে এসে এই রহস্যের সমাধান করতে হবে। আমি মধ্যযুগের একটা দুর্গে বন্দী হয়ে পড়লাম। দুর্গের রাজকুমারী আমাকে বলল যে একটা ড্রাগনের কবল থেকে তার প্রেমিককে উদ্ধার করতে হবে। কিন্তু আমি তো লড়াই জানি না। আমি বললাম। রাজকুমারী হাসল। তুমি জানো না, কিন্তু তোমার ভেতর লুকিয়ে আছে প্রাচীন যোদ্ধাদের আত্মাগু। তিনি আমাকে একটা জাদুকরি তলোয়ার দিলেন। তলোয়ারটা হাতে নেওয়ার সাথে সাথে আমার ভেতর এক অদ্ভুত শক্তির অনুভূতি হল। আমি ড্রাগনের গুহার দিকে রওনা দিলাম। গুহার ভেতর অন্ধকার। হঠাৎ একটা বিশাল ড্রাগন আমার সামনে হাজির। কে সাহস করে আমার এলাকায় আসে? ড্রাগন গর্জে উঠল। আমি তলোয়ার উঁচু করে বললাম, আমি মিতালি। আমি রাজকুমারের প্রেমিককে মুক্ত করতে এসেছি। ড্রাগন হেসে বলল, তুমি আমাকে পরাজিত করতে পারবে না। আমি 1000 বছরের পুরাতন। কিন্তু যখন আমি তলোয়ার দিয়ে আঘাত করলাম দেখলাম ড্রাগনের শরীরে ক্ষত হচ্ছে। আসলে এই জাদুকরি তলোয়ার যে কোনো অশুভ শক্তিকে পরাজিত করতে পারে। দীর্ঘ যুদ্ধের পর আমি ড্রাগনকে পরাজিত করলাম। রাজকুমারের প্রেমিক মুক্ত হল। তিনি আমাকে ধন্যবাদ দিয়ে একটা জাদুকরি আংটি দিলেন। এই আংটি তোমাকে তোমার পরিবারের কাছে পৌঁছে দিতে পারবে কি? তিনি বললেন। আমি আংটি পরলাম। হঠাৎ আমি একটা অদ্ভুত স্থানে পৌঁছলাম যেখানে অভিজিৎ, রুদ্র আর শিল্পা ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। মা, অভিজিৎ আমাকে জড়িয়ে ধরল। আমি ভবিষ্যতে গিয়ে রোবটদের সাথে লড়াই করেছি। রুদ্র বলল, আমি গ্রিসে গিয়ে দেবতাদের সাহায্য করেছি। শিল্পা বলল, আমি চীনে গিয়ে একটা প্রাচীন রহস্য সমাধান করেছি। হঠাৎ সেই রহস্যময় কণ্ঠস্বর আবার শোনা গেল। তোমরা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন তোমরা সময়ের অভিভাবক হওয়ার যোগ্য। একটা সুন্দর আলোর মধ্য দিয়ে আমরা আমাদের বাড়িতে ফিরে এলাম। কিন্তু এবার আর কোনো ডুপ্লিকেট নেই। সবকিছু স্বাভাবিক। সেই ধাতব বক্সটা এখন একটা সুন্দর ফুলদানিতে পরিণত হয়েছে। আর আমাদের বাগানে ফুটেছে এমন সব ফুল যা আমি আগে কখনো দেখিনি। অভিজিৎ বলল, মা, এই অ্যাডভেঞ্চারের পর আমি বুঝেছি যে পরিবারের কাছে ফিরে আসাই সবচেয়ে বড় পুরস্কার। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, হ্যাঁ বাবা। আমরা যতই দূরে যাই না কেন, পরিবারের ভালোবাসাই আমাদের আসল শক্তি। রুদ্র হাসতে হাসতে বলল, এখন থেকে আর কোনো রহস্যময় বক্স স্পর্শ করব না। শিল্পা মুচকি হেসে বলল, কিন্তু বাবা, এই অ্যাডভেঞ্চারটা কি মজার ছিল না? আমরা সবাই হেসে ফেললাম। সেই রাতে আমরা সবাই একসাথে বসে আমাদের অভিজ্ঞতা শেয়ার করলাম। প্রত্যেকের গল্প ছিল অন্যরকম, কিন্তু একটা বিষয় সবার মধ্যে মিল ছিল, আমরা সবাই একে অপরকে কতটা ভালোবাসি সেটা বুঝতে পেরেছিলাম। পরের দিন সকালে আমি রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলাম। অভিজিৎ এসে বলল, মা, গতকাল সকালে আমি বাগানে যে বক্সটা পেয়েছিলাম সেটা আসলে দাদুর রেখে যাওয়া একটা উপহার ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি করে জানলে? অভিজিৎ আমাকে একটা চিঠি দিল। চিঠিটা দাদুর হাতের লেখা। চিঠিতে লেখা ছিল, প্রিয় মিতালি, আমি জানি একদিন তুমি এই বক্সটা খুঁজে পাবে। এই বক্স আসলে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। এটি শুধু সময় ভ্রমণের জন্য নয়, বরং পরিবারের বন্ধনকে আরও মজবুত করার জন্য তৈরি। আমি চাই তুমি আর তোমার পরিবার বুঝতে পারো যে একসাথে থাকলে কোনো বাধাই অপ্রতিরোধ্য নয়। ভালোবাসায়, তোমার দাদু। আমার চোখে পানি এসে গেল। দাদু মারা যাওয়ার আগেও আমাদের কথা ভেবেছিলেন। রুদ্র এসে আমার কাঁধে হাত রাখল।
মিতালি, দাদুজি সত্যিই অসাধারণ ছিলেন গু। শিল্পা বলল, মা, আমি কি বাগানে আরও খোঁজ করব? হয়তো দাদু আরও কিছু রহস্য লুকিয়ে রেখেছেন গু। আমি হেসে বললাম, না রে, এখন যা হয়েছে সেটাই যথেষ্ট। আমরা এক জীবনে যতটুকু অ্যাডভেঞ্চার পেয়েছি সেটা অনেক গু। কিন্তু সেই দিন বিকেলে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাগানে ফুলের পরিচর্যা করছিলাম, হঠাৎ মাটির নিচ থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা অনেকটা যন্ত্রের মতো। আমি কান পেতে শুনলাম। মনে হচ্ছে মাটির অনেক গভীর থেকে আসছে। আমি অভিজিৎকে ডাকলাম। অভি, এদিকে এসো তো। একটা অদ্ভুত শব্দ হচ্ছে গু। অভিজিৎ এসে কান পাতল। মা, এটা তো অনেকটা টাইম মেশিনের শব্দের মতো উ। আমি ভ্রু কুঁচকে বললাম, টাইম মেশিনের শব্দ তুমি কি করে জানো? অভিজিৎ লাজুক হয়ে বলল, গতকাল ভবিষ্যতে গিয়ে অনেক কিছু দেখেছি উ। হঠাৎ বাগানের মাটি কেঁপে উঠল। একটা ছোট্ট উঁচু ঢিবি তৈরি হল। ঢিবি থেকে একটা ধাতব হাত বের হল। আমরা দুজনেই চিৎকার করে পিছিয়ে গেলাম। কিন্তু ধাতব হাতটা ক্ষতিকারক মনে হল না, বরং সাহায্য চাইছে এমন ভাব। আমি সাহস করে হাতটা ধরে টানলাম। মাটি থেকে একটা রোবট বের হল। রোবটটা অনেকটা মানুষের মতো দেখতে, কিন্তু পুরোপুরি ধাতু দিয়ে তৈরি। রোবটটা বলল, আমি অ্যাডাম সাত। ভবিষ্যৎ থেকে এসেছি। আমার সাহায্য দরকার উ। অভিজিৎ উৎসাহিত হয়ে বলল, আমি তো ভবিষ্যতে গিয়েছিলাম। সেখানে তোমার মতো অনেক রোবট দেখেছি গি। অ্যাডাম সাত বলল, হ্যাঁ, তুমি আমাদের সাহায্য করেছিলে। সেজন্যই আমি এখানে এসেছি। ভবিষ্যতে একটা বড় বিপদ আসছে উ। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের বিপদ? অ্যাডাম সাত বলল, 2050 সালে পৃথিবীতে একটা মহাকাশীয় ধূমকেতু আঘাত করবে। একমাত্র তোমাদের পরিবারই এই বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করতে পারোগ। রুদ্র আর শিল্পা আমাদের আওয়াজ শুনে বাগানে এলো। রোবটটাকে দেখে তারাও অবাক হয়ে গেল। অ্যাডাম সাত বলল, তোমাদের সবাইকে আবার সময় ভ্রমণ করতে হবে। কিন্তু এবার শুধু অতীতে নয়, ভবিষ্যতেও যেতে হবে গু। আমি বললাম, কিন্তু আমরা তো সাধারণ মানুষ। এত বড় দায়িত্ব আমরা কি করে নেব? অ্যাডাম সাত তার বুকের একটা প্যানেল খুল ভেতর থেকে 4টা বিশেষ ঘড়ি বের করল। এই ঘড়িগুলো পড়লে তোমরা বিভিন্ন সময়কালে ভ্রমণ করতে পারবে। প্রতিটা ঘড়ি একটা বিশেষ শক্তি দেবে গি। রুদ্র একটা ঘড়ি নিয়ে পড়ল। হঠাৎ তার শরীর সোনালি আলো ভরে গেল। আমি অনুভব করতে পারছি অসীম শক্তিগু। শিল্পা তার ঘড়ি পড়তেই তার চোখ নীল আলো জ্বলে উঠল। আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি গু। অভিজিৎ ঘড়ি পরে বলল, আমি যে কোনো জায়গায় টেলিপোর্ট করতে পারি গু। আমি শেষ ঘড়িটা পড়লাম। অমনি আমার মনের ভেতর হাজারো জ্ঞান প্রবাহিত হতে লাগল। আমি সব ভাষা বুঝতে পারছি, সব বিজ্ঞান জানি। অ্যাডাম সাত বলল, এখন তোমরা প্রস্তুত? প্রথমে আমাদের 2030 সালে যেতে হবে। সেখানে বিজ্ঞানী ডক রহমান একটা বিশেষ যন্ত্র আবিষ্কার করেছেন গু। আমরা সবাই হাত ধরাধরি করলাম। অ্যাডাম সাত একটা বোতাম চাপল। আমাদের চারপাশে আলোর ঘূর্ণি তৈরি হল। পরক্ষণেই আমরা 2030 সালের ঢাকায় দাঁড়িয়ে। শহরটা সম্পূর্ণ বদলে গেছে। সব গাড়ি আকাশে উঠছে, বিল্ডিংগুলো মেঘের উপরে। আমরা ডক রহমানের ল্যাবরেটরিতে গেলাম। তিনি একজন বয়স্ক বিজ্ঞানী, চুল পাকা কিন্তু চোখে তীক্ষ্ণ বুদ্ধির ছাটা। আপনারা এসে গেছেন, ডক রহমান খুশি হয়ে বললেন। আমি জানতাম আপনারা আসবেন উ। কি করে জানলেন? আমি জিজ্ঞেস করলাম। ডক রহমান একটা যন্ত্রের দিকে ইশারা করলেন। এই টাইম স্ক্যানার দিয়ে আমি ভবিষ্যৎ দেখতে পাই। আমি জানি আপনাদের একটা কঠিন যুদ্ধ অপেক্ষা করছে গি। তিনি আমাদের একটা বিশেষ অস্ত্র দিলেন। এই কসমিক ব্লাস্টার দিয়ে আপনারা ধূমকেতুকে ধ্বংস করতে পারবেন। কিন্তু এটা ব্যবহার করতে গেলে 4 জনের সমন্বিত শক্তি লাগবে গ। হঠাৎ ল্যাবরেটরিতে অ্যালার্ম বেজে উঠল। ডক রহমান চিন্তিত হয়ে বললেন, ধূমকেতু তার গতিপথ পরিবর্তন করেছে। এটা এখন 2025 সালেই পৃথিবীতে আঘাত করবে গে। অ্যাডাম সাত তাড়াতাড়ি বলল, আমাদের এখনই 2025 সালে যেতে হবে গু। আমরা আবার সময় ভ্রমণ করলাম। 2025 সালের আকাশে একটা বিশাল জ্বলন্ত গোলক দেখা যাচ্ছে। পৃথিবীর সব মানুষ আতঙ্কিত। রুদ্র তার শক্তি ব্যবহার করে আকাশে উড়ে গেল। মিতালি, ধূমকেতুটা অনেক বড়। আমাদের সবার শক্তি একসাথে ব্যবহার করতে হবে গু। শিল্পা তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে বলল, আমি দেখতে পাচ্ছি, ধূমকেতুর কেন্দ্রে আঘাত করতে হবে।
সেখানে একটা দুর্বল জায়গা আছে গি। অভিজিৎ টেলিপোর্ট করে ধূমকেতুর কাছে গেল। মা, আমি ঠিক জায়গাটা খুঁজে পেয়েছি। আমি আমার গানের শক্তি ব্যবহার করে কসমিক ব্লাস্টারের সঠিক কোঅর্ডিনেট নির্ণয় করলাম। সবাই প্রস্তুত হও। আমাদের একসাথে গুলি করতে হবে গি। আমরা 4 জন হাত জোট করে কসমিক ব্লাস্টার ধরলাম। আমাদের সবার শক্তি একসাথে মিলে একটা বিশাল নীল রশ্মি বের হল। রশ্মিটা ধূমকেতুর কেন্দ্রে আঘাত করল। প্রথমে মনে হলো কিছুই হয়নি, কিন্তু কিছুক্ষণ পর ধূমকেতুটা ছোট ছোট টুকরো ভেঙে গেল। টুকরোগুলো পৃথিবীতে পড়ার আগেই বায়ুমণ্ডলে পুড়ে গেল। পৃথিবীর সব মানুষ আনন্দে চিৎকার করে উঠল। আমরা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছি। অ্যাডাম সাত খুশি হয়ে বলল, ধন্যবাদ। তোমরা সত্যিই অসাধারণ। কিন্তু হঠাৎ আকাশে আরেকটা বিশাল ছায়া দেখা গেল। একটা মহাকাশিয়ান পৃথিবীর দিকে এগিয়ে আসছে। যান থেকে একদল এলিয়েন নামল। তারা দেখতে অনেকটা মানুষের মতো, কিন্তু তাদের চোখ সবুজ আর চামড়া রূপালী। এলিয়েনদের নেতা এগিয়ে এসে বলল, আমি জাল্কসিয়া। আমরা গ্যালাক্সি 9 থেকে এসেছি। তোমরা যে ধূমকেতু ধ্বংস করেছ সেটা আসলে আমাদের মাতৃগ্রহের একটা অংশ ছিল। আমি অবাক হয়ে বললাম, কি মানে? আমরা ভেবেছিলাম এটা একটা প্রাকৃতিক ধূমকেতু। জাল্কসিয়া বলল, 1000 বছর আগে আমাদের গ্রহ ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ধূমকেতুর ভেতর আমাদের পূর্বপুরুষদের স্মৃতি সংরক্ষিত ছিল। রুদ্র দুঃখিত হয়ে বলল, আমরা জানতাম না। আমরা শুধু পৃথিবীকে রক্ষা করতে চেয়েছিলাম। জাল্কসিয়া হাসল। আমরা রাগ করিনি, বরং আমরা খুশি যে তোমরা জীবন রক্ষার জন্য লড়াই করেছ। আমরা তোমাদের একটা উপহার দিতে চাই। তিনি আমাদের একটা স্ফটিক দিলেন। এই মেমোরি ক্রিস্টাল দিয়ে তোমরা মহাবিশ্বের যে কোনো জ্ঞান অর্জন করতে পারবে। শিল্পা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, আমরা কি আপনাদের গ্রহে বেড়াতে যেতে পারি? জাল্কসিয়া মাথা নাড়ল। অবশ্যই, তবে সেজন্য তোমাদের আরও শক্তিশালী হতে হবে। তিনি আমাদের প্রত্যেককে একটা করে বিশেষ আংটি দিলেন। এই আংটি পরলে তোমরা মহাকাশে বেঁচে থাকতে পারবে। আমরা আংটি পরে জাল্কসিয়ার মহাকাশযানে চড়লাম। যানটা অবিশ্বাস্য দ্রুততায় পৃথিবী ছেড়ে দূর গ্যালাক্সির দিকে যাত্রা শুরু করল। মহাকাশযানের জানালা দিয়ে অসংখ্য নক্ষত্র আর গ্রহ দেখা যাচ্ছে। অভিজিৎ উৎসাহে বলল, মা, এটা তো সিনেমার চেয়েও সুন্দর। কয়েক ঘণ্টা পর আমরা গ্যালাক্সি 9 পৌঁছলাম। সেখানে অসংখ্য রঙিন গ্রহ। প্রতিটা গ্রহে ভিন্ন ভিন্ন প্রাণী বাস করে। জাল্কসিয়া আমাদের তাদের প্রধান গ্রহে নিয়ে গেল। গ্রহটার নাম আলোকা। পুরো গ্রহ স্ফটিকের তৈরি। সব বাড়িঘর উড়ে বেড়ায়। আমরা সেখানে 3 দিন কাটালাম। এলিয়েনরা আমাদের তাদের প্রযুক্তি, শিল্প আর সংস্কৃতি শেখাল। আমি শিখলাম কি করে চিন্তা দিয়ে জিনিসপত্র নিয়ন্ত্রণ করতে হয়। রুদ্র শিখল কি করে শক্তিকে আলোতে রূপান্তরিত করতে হয়। অভিজিৎ শিখল মাত্রা থেকে মাত্রায় ভ্রমণ করতে। শিল্পা শিখল সময়কে থামাতে। কিন্তু তৃতীয় দিনে একটা জরুরি বার্তা এলো। অ্যাডাম সাত জানাল যে পৃথিবীতে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? আমি জিজ্ঞেস করলাম। অ্যাডাম সাত বলল, তোমাদের সময় ভ্রমণের কারণে পৃথিবীতে টাইম প্যারাডক্স তৈরি হয়েছে। অতীত আর ভবিষ্যৎ গুলিয়ে যাচ্ছে। আমি বুঝলাম আমাদের এখনই পৃথিবীতে ফিরতে হবে। জাল্কসিয়াকে পরিস্থিতি ব্যাখ্যা করলাম। জাল্কসিয়া বলল, চিন্তা করো না। আমাদের কাছে টাইম স্ট্যাবিলাইজার আছে। এটা দিয়ে সময়ের গোলমাল ঠিক করা যাবে। তিনি আমাদের একটা ছোট যন্ত্র দিলেন। এটা পৃথিবীর কেন্দ্রে স্থাপন করতে হবে। আমরা পৃথিবীতে ফিরে এসে দেখলাম সত্যিই অবস্থা খুবই খারাপ। কোথাও ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে, কোথাও ভবিষ্যতের রোবট। সব যুগের মানুষ একসাথে একই সময়ে বিদ্যমান। আমি আমার নতুন শক্তি ব্যবহার করে চিন্তা দিয়েই পৃথিবীর কেন্দ্রে পৌঁছে গেলাম। সেখানে টাইম স্ট্যাবিলাইজার স্থাপন করলাম। যন্ত্রটা চালু হওয়ার সাথে সাথে পুরো পৃথিবী কেঁপে উঠল। একটা বিশাল আলোর ঢেউ চারদিকে ছড়িয়ে গেল। কিছুক্ষণ পরই সব স্বাভাবিক হয়ে গেল। ডাইনোসর, ভবিষ্যতের মানুষ, সবাই তাদের নিজ নিজ সময়ে ফিরে গেল। অ্যাডাম সাত খুশি হয়ে বলল, তোমরা আবার পৃথিবী রক্ষা করেছ। কিন্তু এবার আমাদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হল। আমরা এত শক্তিশালী হয়ে গেছি যে সাধারণ জীবনে ফিরে যাওয়া কঠিন। রুদ্র বলল, আমি চাই আমরা সাধারণ পরিবার হয়ে থাকি। শিল্পা বলল, কিন্তু বাবা, আমাদের এই শক্তি দিয়ে অনেক মানুষের উপকার করতে পারি। অভিজিৎ বলল, আমি মনে করি আমাদের গোপনে মানুষের সেবা করা উচিত।
আমি সবার মতামত শুনে বললাম, আমরা একটা ভারসাম্য রাখব। দিনের বেলা সাধারণ পরিবার, রাতের বেলা মানুষের সেবাগু। সবাই এই সিদ্ধান্তে সম্মত হল। আমরা আমাদের বিশেষ ক্ষমতা গোপন রেখে সাধারণ জীবনযাত্রা শুরু করলাম। কিন্তু রাতে আমরা গোপনে বিভিন্ন সমস্যার সমাধান করি। কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে আমরা সাহায্য করি। কেউ বিপদে পড়লে আমরা রক্ষা করি। মানুষ আমাদের অদৃশ্য রক্ষক বলে ডাকে। কেউ জানে না আমরা কে। এভাবে কয়েক মাস কেটে গেল। একদিন আমি বাজারে গিয়েছিলাম। হঠাৎ একটা ছোট মেয়ে আমার কাছে এসে বলল, আন্টি, আপনি কি সেই লেডি যিনি আমাদের রক্ষা করেন? আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? মেয়েটা বলল, গত সপ্তাহে আমাদের বাড়িতে আগুন লেগেছিল। একজন লেডি আমাদের বাঁচিয়েছিলেন। তিনি দেখতে আপনার মতোই গি। আমি হেসে বললাম, তুমি হয়তো ভুল দেখেছ গু। কিন্তু মেয়েটা জোর করে বলল, না আন্টি, আমি নিশ্চিত আপনি সেই অদৃশ্য রক্ষক। আমি বুঝলাম আমাদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি আছে। বাড়ি ফিরে পরিবারের সবাইকে বললাম। অভিজিৎ বলল, মা, হয়তো আমাদের আরও সাবধান হতে হবে। রুদ্র বলল, অথবা আমরা খোলাখুলিভাবে মানুষের সেবা করতে পারি গি। আমি ভাবলাম। শেষে বললাম, আমি মনে করি আমাদের একটা দল গঠন করা উচিত, অন্য সুপার হিরোদের সাথে মিলে গে। শিল্পা উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ মা, আমরা একটা সুপার হিরো টিম বানাব গো। পরদিন আমরা শহরের কেন্দ্রে একটা সভার আয়োজন করলাম। আমাদের আহ্বানে আরও কয়েকজন বিশেষ ক্ষমতার মানুষ এসেছিল। তাদের মধ্যে একজন ছিল বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী তরুণ, একজন ছিল অদৃশ্য হয়ে যেতে পারা মহিলা, আরেকজন ছিল মানুষের মন পড়তে পারা ভদ্রলোক। আমরা সবাই মিলে গার্ডিয়ানস অফ বাংলাদেশ নামে একটা দল গঠন করলাম। আমাদের উদ্দেশ্য ছিল দেশের মানুষকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করা। প্রথম মিশনেই আমরা একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলাম। শহরের কেন্দ্রে একদল সন্ত্রাসী বোমা নিয়ে লুকিয়েছিল। আমি আমার গানের শক্তি দিয়ে তাদের অবস্থান খুঁজে বের করলাম। রুদ্র তার শক্তি দিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করল। অভিজিৎ সন্ত্রাসীদের টেলিপোর্ট করে পুলিশের কাছে পৌঁছে দিল। শিল্পা তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে নিশ্চিত করল যে আর কোনো বিপদ নেই। সফল মিশনের পর আমরা বুঝলাম যে আমরা সত্যিই একটা ভালো কাজ করছি। কিন্তু কিছুদিন পর একটা নতুন সমস্যা দেখা দিল। সরকার আমাদের কার্যকলাপ নিয়ে সন্দিহান হয়ে উঠল। তারা ভাবল আমরা হয়তো দেশের জন্য হুমকি। একদিন আমাদের বাড়িতে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এলো। আপনারা কি গার্ডিয়ানস দলের সদস্য? একজন কর্মকর্তা জিজ্ঞেস করল। আমি সাবধানে জবাব দিলাম, আমরা শুধু সাধারণ নাগরিক হিসেবে দেশের সেবা করছি। কর্মকর্তা বলল, কিন্তু আপনাদের যে ক্ষমতা আছে সেটা স্বাভাবিক নয়। সরকার জানতে চায় এই ক্ষমতা কোথা থেকে এলো। রুদ্র এগিয়ে এসে বলল, আমরা দেশের ক্ষতি করিনি, বরং মানুষকে সাহায্য করেছি। কর্মকর্তা বলল, সেটা আমরা জানি, কিন্তু নিয়ম হল সব অতিপ্রাকৃত ক্রিয়াকলাপ সরকারের অনুমোদন নিয়ে করতে হবে। আমি বুঝলাম আমাদের একটা আইনি সমাধান খুঁজতে হবে। আমি বললাম, আমরা সরকারের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। কর্মকর্তা খুশি হয়ে বলল, তাহলে আপনাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার ব্যবস্থা করা হবে। কয়েকদিন পর আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলাম। প্রধানমন্ত্রী একজন বুদ্ধিমতী মহিলা। তিনি আমাদের উষ্ণ অভ্যর্থনা জানালেন। আপনাদের কার্যকলাপ সম্পর্কে আমি অবগত আছি কি? তিনি বললেন, আপনারা দেশের জন্য ভালো কাজ করছেন। সরকার আপনাদের সমর্থন করতে চায়। আমি বললাম, আমরা শুধু চাই মানুষের সেবা করতে। প্রধানমন্ত্রী বললেন, আপনারা একটা বিশেষ বিভাগ গঠন করুন। সরকারিভাবে আপনাদের স্বীকৃতি দেওয়া হবে। এভাবে আমরা ন্যাশনাল সুপারহিরো ডিভিশন গঠন করলাম। আমাদের অফিস হল ঢাকার কেন্দ্রে একটা আধুনিক বিল্ডিং। আমাদের কাজের পরিধি বেড়ে গেল। এখন আমরা শুধু ঢাকা নয়, পুরো দেশের যে কোনো জায়গায় সাহায্য করি। একদিন চট্টগ্রামে একটা বড় ঝড় হল। সেখানে আমরা গিয়ে উদ্ধার কাজে সহায়তা করলাম। অভিজিৎ আটকে পড়া মানুষদের নিরাপদ জায়গায় টেলিপোর্ট করল। রুদ্র তার শক্তি দিয়েও